বোর্ডের দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশের প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক। সামনেই রয়েছে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং এই ফার্স্ট সামেটিভের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে এই প্রথম অধ্যায়টি। আজকে তোমাদের কাছে এই কারক ও অকারক সম্পর্ক অধ্যায়ের ওপর থেকে বেশ কিছু ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। তোমরা এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের এই অধ্যায়ের উপর থেকে যত রকমের খুঁটিনাটি প্রশ্ন পেতে পারো সেটাই কিন্তু আজকে এই অধ্যায়ের শুরু থেকে আলোচনা করা হচ্ছে। তাহলে চলো দেখে নিই আজকে আমরা একদম কারক অধ্যায়ের প্রথম অংশের ওপর থেকে কি ধরনের ছোট প্রশ্ন এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে পেতে পারি। দেখো, শুধু কারক সম্পর্কে আমরা কারক বিভক্তি নির্ণয় করা বা কারকের যে বিভিন্ন প্রকারভেদের ভেতর থেকে যে ডেফিনেশান সেটুকুনি নয়, প্রথমে কারক বিভক্তি অনুসর্গ নির্দেশকের ওপর থেকে বেশ কিছু অংশ থাকে যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে তোমরা এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ, মূলত এই জায়গা থেকে ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ রয়েছে। আজকে সেরকমই কিছু প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করছি। মূলত আজকে কারকের ডেফিনেশান, কেন্দ্রিক বা কারক শব্দের অর্থ, সেই সঙ্গে বিভক্তি অনুসর্গ নির্দেশক বা এদের মধ্যে যে পার্থক্যগুলি রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, কারক শব্দের ব্যুৎপত্তিগত রূপ কি? ক্রি ধাতু যুক্ত অকারক। এই কারক শব্দের অর্থ এই ব্যুৎপত্তিগত দিক থেকে দাঁড়াচ্ছে যিনি করেন। 2 নম্বর প্রশ্ন রয়েছে, কারকের ব্যাকরণের প্রয়োগগত অর্থ কী বা কারক কাকে বলে? বাক্যে সবসময় মাথায় রাখবে যে বাক্যে শব্দটা যদি ছেড়ে যাও তাহলে কিন্তু ডেফিনেশান বা বলাটা ভুল হয়ে যাবে। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ককে বলা হচ্ছে কারক। 3 নম্বর প্রশ্ন, সংস্কৃত বৈয়াকরণেরা কারক সম্পর্কে কি বলে থাকেন? তারা কারক সম্পর্কে বলে থাকেন ক্রিয়ান্বয়ী কারকম। এই বানানটা কিন্তু তোমরা ঠিকঠাক করে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকলে অতি অবশ্যই লিখবে, না হলে কিন্তু নাম্বার পাবে না। এই ক্রিয়ান্বয়ী কারকম শব্দের অর্থ হচ্ছে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই বলা হচ্ছে কারক। অর্থাৎ কারকের যে ডেফিনেশান আমরা পেলাম সেটাই ক্রিয়ান্বয়ী কারকম এই সংস্কৃত শব্দের মধ্য দিয়ে ফুটে উঠছে। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অকারক পদ কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে ওই বাক্যের কোনো পদের সম্পর্ক না থাকলে তাকে অকারক পদ বলে। যেমন একটি দৃষ্টান্ত দেখো, রামের বাবা কাল এসেছিলেন। এই বাক্যে রামের পদটি হচ্ছে অকারক পদ। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলায় বিভক্তির সংখ্যা কয়টি ও কী কী? বাংলায় বিভক্তির সংখ্যা মূলত 5টি। আচ্ছা, বিভক্তির কিন্তু 2টি ভাগ, একটা হচ্ছে শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। তাই এখানে বলা হচ্ছে যে এই শব্দ বিভক্তিরই মূলত যে বাংলায় বিভক্তির সংখ্যা হচ্ছে 5টি। কি কি না, এ কে রে তে র, এছাড়া রয়েছে শূন্য বিভক্তি। 6 নম্বর প্রশ্ন দেখো, তির্যক বিভক্তি বলতে কি বোঝো? এখানে বলা হচ্ছে যে এ কে তে এই বিভক্তিগুলির ক্ষেত্রে দেখা যায় এরা বাক্যে একাধিক কারক সম্পর্ক নির্দেশ করে। অর্থাৎ দেখো, কখনো দেখা যাবে যে তে বিভক্তি, আমি যদি তে বিভক্তিটাই ধরি, তে বিভক্তির ক্ষেত্রে সাধারণত অধিকরণ কারক চিহ্নিত হয়ে থাকে। কিন্তু এই বছরই মাধ্যমিক পরীক্ষায় একটা প্রশ্ন পড়েছিল বুলবুলিতে ধান খেয়েছে। তা তে বিভক্তি সেখানে কিন্তু বুলবুলিতে কর্তৃকারক সম্পর্ক নির্দেশ করছে। ঠিক একইভাবে এ কে তে এই 3টে বিভক্তির ক্ষেত্রেই দেখা যায় এরা বাক্যের মধ্যে নানান শব্দের সঙ্গে যুক্ত হয়ে নানান ধরনের, মানে 6টা কারকের মধ্যে দেখা যায় নানান কারক সম্পর্ক চিহ্নিত করতে সাহায্য করে। তাই এদেরকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। 7 নম্বর প্রশ্ন দেখো, বাক্যে বিভক্তির কাজ কি? বাক্যে তাহলে আমরা বিভক্তির ডেফিনেশান যেটা পড়বো সেখান থেকেই কিন্তু বিভক্তির কাজ আমরা লিখতে পারবো। বাক্যে বিভক্তি শব্দকে পদে পরিণত করে এবং বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক অর্থাৎ কারক সম্পর্ক নির্ণয় করতে সাহায্য করে। এখানে আমরা 1 নম্বরের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে চেষ্টা করব একটা বাক্যের মধ্যেই যতটা তার কাজ বা বৈশিষ্ট্য বা পার্থক্য তুলে ধরা যায় সেটাই আমরা বলবো। একেবারে একটা ছোট্ট দিক দিয়ে আমরা তার বৈশিষ্ট্য বা পার্থক্য দেখাবো না। 8 নম্বর প্রশ্নে বলছে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বাক্যে বিশেষ্য আবার কখনো বিশেষণ পদের সঙ্গে যুক্ত হয়ে
উক্ত পদের বচন নির্দেশ করে তাদের কি বলে? তাদেরকে মূলত বলা হয় নির্দেশক। তাহলে এভাবেও কিন্তু প্রশ্ন তোমরা পেতে পারো, ডেফিনেশন দিয়ে ঘুরিয়ে বলা হচ্ছে যে তাকে আমরা কি হিসেবে চিহ্নিত করে থাকি। 9 দাগে বলছে নির্দিষ্ট অর্থের প্রকাশক নির্দেশকের প্রয়োগ দেখাও। দেখো বই 3খানা, তাহলে এখানে সেই 3খানা বইকেই বোঝানো হচ্ছে নির্দিষ্ট অর্থে। একটা নির্দিষ্ট 3খানা বইকে বোঝানো হচ্ছে, বই 3খানা। এরপরে আরেকটি প্রশ্ন রয়েছে যে এই নির্দেশক নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, আবার অনির্দিষ্ট অর্থেও ব্যবহৃত হয়। তাহলে অনির্দিষ্ট অর্থে কিভাবে? দেখো আগে আমি সেই প্রশ্নটা তোমাদের কাছে আলোচনা করেই দিচ্ছি। 3খানা বই, তাহলে যখন আমরা বলছি 3খানা বই, 13 দাগে প্রশ্নে রয়েছে, তখন যে কোনো 3খানা বই বোঝাচ্ছে। আর বই 3খানা বলতে বোঝায় নির্দিষ্ট 3খানা বইকেই এখানে চিহ্নিত করা হচ্ছে। 10 নম্বর প্রশ্ন দেখো, নির্দেশক যুক্ত পদে বিভক্তির প্রয়োগ দেখাও। তাহলে একটা বাক্যের মধ্যে আমরা দেখব একটা পদে বা একটা শব্দে নির্দেশক যুক্ত হয়েছে, আবার তার সঙ্গে ওই শব্দে বিভক্তিও যুক্ত হয়েছে। যেমন দেখো, গরুগুলিকে মাঠে ছেড়ে দাও, তাহলে গরু হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে গুলি নির্দেশক যুক্ত হয়েছে, আবার দেখো কে বিভক্তি তারপরে সংযুক্ত হয়েছে। এভাবেও কিন্তু দৃষ্টান্ত চাইতে পারে। এরপর রয়েছে দেখো, বিভক্তি ও নির্দেশকের একটি সাদৃশ্য লেখো। সাদৃশ্য মানে মিল। বিভক্তি হলো ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যা বাক্যে আলাদাভাবে না বসে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। অন্যদিকে নির্দেশকও হলো ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যা বাক্যে আলাদাভাবে বসতে পারে না, বরং অন্য পদের সঙ্গে যুক্ত হয়ে বসে। তাহলে এদের কাজ বলতে গেলে কিন্তু সেটা বৈসাদৃশ্য হয়ে যাবে। তাই এদের গঠনগত দিকটা বা এরা কোথায় বসে বলে কিন্তু এদের সাদৃশ্যটা চিহ্নিত করা সম্ভব হবে। তারপরে 13 নম্বর প্রশ্নের উত্তরটা আমি আগেই তোমাদের কাছে বলে দিলাম যে নির্দেশকের অনির্দিষ্ট অর্থ কিভাবে প্রকাশিত হয়। 14 দাগে দেখো, বিভক্তি ও নির্দেশকের একটি পার্থক্য। আমরা সাদৃশ্য দেখলাম, এবারে বৈসাদৃশ্য। তাহলে বিভক্তি বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং বাক্যে কারক সম্পর্ক নির্ণয় করতে সাহায্য করে, যেটা আমরা বিভক্তির কাজ হিসেবে পেলাম। অন্যদিকে নির্দেশক বাক্যে বিশেষ্য আবার কখনো বিশেষণ পদের সঙ্গে যুক্ত হয়ে সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে থাকে। এ কিন্তু কখনোই শব্দকে পদে পরিণত করছে না বা কারক সম্পর্ক নির্ণয় করতে সাহায্য করছে না। মূলত নির্দেশক যে বিশেষ্য বা বিশেষণ পদের সঙ্গে যুক্ত হয়ে বসে তার সংখ্যা পরিমাণ নির্দেশ করে থাকে। এটা গেল বিভক্তি ও নির্দেশকের পার্থক্য। 15 নম্বরে রয়েছে বাক্যে অনুসর্গ কোন কোন পদের পরপদ বা অনুপদ হিসেবে বসে। মূলত বিশেষ্য বা সর্বনাম পদের অনুপদ হিসেবেই অনুসর্গ বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। এরপর চলো দেখো, রয়েছে 16 দাগের প্রশ্নে বাক্যে অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরপদ বা অনুপদ রূপে বসে বলে একে আর কি নামে চিহ্নিত করা হয়? এর আরেক নাম হচ্ছে পরসর্গ। অনুসর্গের আরেক নাম হচ্ছে পরসর্গ, যেহেতু বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে থাকে। 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সংস্কৃত ধারা অনুযায়ী অনুসর্গের আরেক নাম কি না কর্ম প্রবচনীয়। বানানটা কিন্তু তোমাদের অতি অবশ্যই এখানে ঠিক লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলায় অনুসর্গ প্রধানত কয়টি শ্রেণীর ও কী কী? তাহলে অনুসর্গের প্রধান ভাগ হচ্ছে দুটি। কি কি? শব্দজাত বা নাম অনুসর্গ আর ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গ। এই শব্দজাত অনুসর্গের উৎস বিচারে আবার কটি শ্রেণী রয়েছে ও কী কী? এর 3টি শ্রেণী, তৎসম, তদ্ভব ও বিদেশি। আমি এখানে তৎসম তদ্ভবর উপরে কোনো প্রশ্ন দিইনি। তৎসমর ক্ষেত্রে যেমন হয় দ্বারা, নিমিত্ত, অভ্যন্তরে, এগুলি হচ্ছে তৎসম অনুসর্গ। আবার এরই তদ্ভব রূপ দিয়ে, জন্য, ভেতরে, যে শব্দগুলোকে আমরা তৎসম রূপেও ব্যবহার করি সেগুলিরই আবার তদ্ভব রূপ সাধারণত বাংলায় আমরা অনুসর্গের মধ্যে ব্যবহার করে থাকি। একটি প্রশ্ন দেওয়া হয়েছে 20 নম্বরে, দেখো বিদেশি অনুসর্গের প্রয়োগ দেখাতে বলেছে। বনাম, বাবদ, বাদে, এগুলি হচ্ছে বিদেশি অনুসর্গ। আরও রয়েছে দেখো মোহনবাগান, এর প্রয়োগ বাক্যে প্রয়োগ দেখানো মানে অতি অবশ্যই বাক্যের দৃষ্টান্ত দিতে হবে এবং যেটি বিদেশি অনুসর্গ তাকে তোমরা আন্ডারলাইন করবে। আমি এখানে আন্ডারলাইন করতে পারিনি বলে বাক্যে লিখেছি, এখানে বাক্যে ব্যবহৃত বনাম হলো বিদেশি অনুসর্গ।
তোমরা যদি দাগ না দাও তাহলে এভাবে বাক্যেও লিখতে পারো। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ফুটবল ম্যাচটা বেশ জমে উঠেছে। তাহলে বনাম পদটি হচ্ছে একটি বিদেশি অনুসর্গ। এরপর দেখো একাধিক অনুসর্গের পাশাপাশি প্রয়োগ। একাধিক মানে আলাদা আলাদা অনুসর্গ। বনের ভেতর থেকে বেরিয়ে এলো বাঘ। ভেতর থেকে, এই বাক্যে দেখো এই ভেতর আর থেকে এ দুটি হচ্ছে অনুসর্গ, আলাদা আলাদা অনুসর্গ এবং পাশাপাশি বসেছে। এবারে বলছে অনুসর্গের দ্বিতীয় ব্যবহারের দৃষ্টান্ত দাও। মানে একই অনুসর্গের পরপর দুবার ব্যবহার, পাশে পাশে বা পাছে পাছে বাক্যে ব্যবহার করে দেখাতে হবে। রামবাবু সারা জীবন তার স্ত্রীর পাশে পাশে থেকেছেন। তাহলে পাশে পাশে দেখো একই অনুসর্গকে পরপর দুবার ব্যবহার করে দ্বিতীয় ব্যবহার দেখানো হয়েছে। 23 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অনুসর্গগুলি কি ধরনের পদ? এগুলি মূলত অব্যয় জাতীয় পদ। অনুসর্গ বাক্যে বসে বিশেষ্য বা সর্বনাম পদের পরে এবং অনুসর্গ পদ মানে শব্দগুলি মূলত অব্যয় জাতীয় পদ বলে পরিগণিত হয়ে থাকে বাক্যে। এরপর 24 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে অনুসর্গ বিভক্তির একটি পার্থক্য লেখো। অনুসর্গ হলো অব্যয় জাতীয় শব্দ এবং বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে বাক্যকে অর্থপূর্ণ হতে সাহায্য করে। অনুসর্গের কাজ এটা, বা কারক সম্পর্ক নির্ণয় করতে সাহায্য করে। কিন্তু পার্থক্য যেহেতু, তাই আমরা অনুসর্গের কারক সম্পর্ক নির্ণয় করতে চাওয়ার বৈশিষ্ট্যটাকে বলবো না, কেননা বিভক্তিও তাই করে থাকে। অন্যদিকে দেখো বিভক্তি হলো ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। এগুলো কোনো শব্দ নয় যা বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, যা অনুসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, এবং বা বরং বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বিভক্তি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এই গেল আজকে তোমাদের কারক ও অকারক সম্পর্কের ওপর থেকে বেশ কতগুলি ছোট প্রশ্নের উত্তর সহ আলোচনা। এর পরের পর্বে তোমাদের কাছে কর্তৃকারক বা কর্মকারকের যে বিভাজনগুলি রয়েছে তার ওপর থেকে অনেক প্রশ্ন, যেগুলো তোমরা এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপে পেতে পারো, তার আলোচনা নিয়ে আসবো।